আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট ব্যারিস্টার আমার কলিগ ব্যারিস্টার লিন টাউনলি। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় মাসের প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা। এক রবিবার লাইভ প্রোগ্রাম হয় এবং তার পরবর্তী রবিবার ঠিক একই প্রোগ্রামটি আবার রিপিট দেখানো হয়, অর্থাৎ রেকর্ডেড প্রোগ্রামটির আবার পুনঃপ্রচার করা হয়। সুতরাং মাসের প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা আপনারা ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজাম অ্যান্ড কো সলিসিটার্স ফার্ম এস্টাবলিশ করেছি। দীর্ঘ অনেক বছর ধরে আমি ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি এবং আমার স্পেশালিজম হচ্ছে ক্রিমিনাল লয়ের উপর। তাই এই প্রোগ্রামে আমরা শুধু ক্রিমিনাল ল বিষয়েই আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে আমরা লাইভ প্রোগ্রামে কোনো প্রশ্ন নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি অনেক বছর ধরে পুলিশ স্টেশন, ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্টে ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন বা কোয়েরিজগুলো আমার কাছে আসে। সেই প্রশ্নগুলি থেকে মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চনগুলোর উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আর আজকের বিষয়ের মধ্যে থাকবে বেইল। Bail from the criminal court, like the bail from the magistrates court and bail from the crown court. We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from the specialist criminal defense solicitor. দর্শক, আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংলিশে মিশিয়ে বলার চেষ্টা করব যাতে সবাই বুঝতে সুবিধা হয়। এক্সট্রাডিশন প্রসিডিংস। এক্সট্রাডিশনটা কি? অনেকে আমার কাছে ফোন করছে যে আজম সাহেব, আমার তো সমস্যা। কি সমস্যা? যে আমার ইউরোপ থেকে ইউরোপিয়ান অ্যারেস্ট ওয়ারেন্ট আমার কাছে আসছে, যে আপনার ফ্রান্স থেকে আসছে, ইটালি থেকে আসছে, জার্মানি থেকে আসছে, যে ইউরোপিয়ান অ্যারেস্ট ওয়ারেন্ট। এবং আমরা এখন প্রবলেমের মধ্যে আছি, কি করতে হবে। এইটার মূল মেইন ল হলো এক্সট্রাডিশন ল, এক্সট্রাডিশন প্রসিডিংস। এটা কি? এক্সট্রাডিশন প্রসিডিংস আর ব্রড ভায়া দ্য ন্যাশনাল ক্রাইম এজেন্সি, এক্সট্রাডিশন ইউনিট and Crown Prosecution Service. Extradition প্রসিডিংসটা একজনের বিরুদ্ধে আনা হয়। কে আনে? পুলিশ এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিস, যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে সিপিএস বলে, এবং তারা এবং আমরা ন্যাশনাল ক্রাইম এজেন্সি এক্সট্রাডিশন প্রসিডিংসটা শুরু করে। Extradition is the transfer of a person accused of criminal offences in a country outside of the UK to that country to be prosecuted or serve a criminal sentence. Extraditionটা হচ্ছে সংক্ষেপে যে একজন মানুষ মনে করেন একটা অফেন্স করেছে ইটালিতে বা জার্মানিতে অথবা ফ্রান্সে, এবং তারা ইটালি, ফ্রান্স, জার্মানি অথবা যে কোনো আরেকটা দেশ, বেলজিয়াম হোক বা যে কোনো ইউরোপিয়ান কমিউনিটির দেশ বা ইউরোপিয়ান কমিউনিটির বাইরেও অনেক দেশ আছে, আমেরিকা থাকতে পারে, হতে পারে, যে আপনি ওই দেশে অফেন্স করেছেন এবং ওই দেশ এখন ব্রিটিশ গভর্নমেন্টকে বলতেছে এই ব্যক্তিকে আমাদের কাছে পাঠানো হোক, এবং এই ব্যক্তির যে ক্রিমিনাল প্রসিডিংস যেটা হবে সেটা আমাদের দেশে হবে, নট ইন দ্য ইউকে। We understand how stressful, complex and life-changing these proceedings are. আমরা বুঝতে পারি, আমি ব্যক্তিগতভাবে দীর্ঘ 25 বছর ধরে ক্রিমিনাল ল প্র্যাকটিস করে আসছি এবং আমি নিজে বুঝতে পারি যে এটা কত কমপ্লেক্স এবং কত স্ট্রেসফুল হয় আমাদের ক্লায়েন্টদের জন্য, যেখানে তার ঘর, বাড়ি, ব্যবসা সব কিছু হচ্ছে ইউকের মধ্যে। তাকে এখন বলা হচ্ছে তাকে যেতে হবে আর একটা দেশে, ক্রিমিনাল চার্জ যেটা আসছে ওইটা প্রসিডিংস ফেস করতে হবে ওই দেশের কোর্টে। এক্সট্রাডিশন প্রসিডিংস। Business and individuals may find themselves under investigation
from other jurisdictions. It is important that you know your rights. বিজনেস হোক বা প্রতিষ্ঠান হোক, ব্যবসা হোক, তারা ইনভেস্টিগেশন তাদের এগেনস্টে হতে পারে অন্য জুরিসডিকশন থেকে, যে আমি বিভিন্ন দেশের নাম উল্লেখ করেছি, ওরা ইনভেস্টিগেট করতে পারে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি আপনার লিগ্যাল রাইটস কি আছে, আপনার এনটাইটলমেন্ট কি আছে, সেটা আপনি পরিষ্কার বুঝেন। কারণ ক্রিমিনাল লয়ের ব্যাপার আমি সবসময় বলি যে যখনই সেটা ক্রিমিনাল ল হোক, ইটস নট অনলি দ্য ক্রিমিনাল ল, এনি এরিয়াজ অফ ল, এনি এরিয়াজ অফ প্র্যাকটিস, choosing a right criminal law or choosing a right immigration lawyer, choosing a right family lawyer or property lawyer, it is very important. You choose your legal person from the outset. That will make you happy throughout the proceedings. তার কারণটা হলো আপনার এক্সপেরিয়েন্সড লয়ার খুঁজে বের করা, এটা is itself is a big job. আপনাকে খুঁজে বের করতে হবে কারা ল সোসাইটির অ্যাক্রেডিটেড লয়ার্স, তারা যারা ল সোসাইটির স্পেশাল অ্যাক্রেডিটেশনগুলো পায় বিভিন্ন এরিয়াজ অফ লয়ের মধ্যে, তারা কিন্তু আনডাউটেডলি আমি যেটা বলবো দে আর গুড লয়ার্স। লাইক দ্য ফ্যামিলি লয়ের অ্যাক্রেডিটেশন আছে, ইমিগ্রেশন লয়ের অ্যাক্রেডিটেশন আছে, ক্রিমিনাল লয়ের অ্যাক্রেডিটেশন আছে। এগুলা সব লয়াররা কিন্তু অ্যাক্রেডিটেড না। অনেকগুলো মানে অনেক লয়ার আছে যারা প্রপারলি ল সোসাইটি থেকে এক্সামগুলো টেস্টগুলো পাস করে অ্যাক্রেডিটেশন নিয়েছে। আপনারা এগুলো খুঁজে বের করতে হবে যে কেসের মাঝখান দিয়ে বা কেস শেষ হওয়ার পরে যদি হাই হুতাশ করে যদি আসেন যে আমার লিগ্যাল টিম এটা করে নাই, আমার এই সমস্যা হয়েছে, তখন এটা আপনার টু লেট। সুতরাং শুরুর থেকেই রাইট লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ চুজ করা, যে এরিয়া অফ প্র্যাকটিসে হোক না কেন, ইট ইজ ভাইটাল। The UK has extradition agreements with a number of foreign governments. আপনার ইউনাইটেড কিংডমের এক্সট্রাডিশন এগ্রিমেন্ট আছে বিভিন্ন ফরেন কান্ট্রির সাথে। However, the protection afforded by the Human Rights Act, notwithstanding, some of these countries have considerably less robust legal systems, and defendants in criminal prosecutions are not always afforded the same rights as at home. সুতরাং বুঝতে হবে ইউকের এগ্রিমেন্ট আছে যে অফেন্স যদি করা হয় আরেক দেশে, ওই দেশে ইউকেকে পাঠিয়ে দিতে হবে তার সিটিজেনকে। কিন্তু ওই দেশগুলো, অনেকগুলো দেশ আছে যেই দেশের লিগ্যাল সিস্টেম ইজ নট অ্যাজ রোবাস্ট অ্যাজ দ্য ইউকে লিগ্যাল সিস্টেম, যেগুলা আপনার মানে শর্টফল আছে অনেকগুলো, যেগুলো অনেকে বলে কি যে আমাদের দেশে যেই হিউম্যান রাইটসের প্রোটেকশনগুলো আছে এগুলো তো অন্যান্য দেশের মধ্যে ওই প্রোটেকশনগুলো তারা দিবে না হয়তো, বা ওদের লিগ্যাল সিস্টেম, ওদের প্রসিডিংস, ওদের প্রোটেকশন প্রসিজার যেগুলো আছে ওগুলা ইউকের ইকুইভ্যালেন্ট অথবা ইউকের মতো হবে না, অথবা আর একটু কম স্ট্যান্ডার্ডের হবে। বাট এইটা কোনো ম্যাটার করে না, ইউকে এগ্রিমেন্ট যেহেতু আছে ওইটা পাঠিয়ে দিতে হবে ওই ব্যক্তিকে। Extradition proceedings are increasingly used by international authorities when dealing with international organized crime, criminality within global commerce, terrorism, corruption, fraud and money laundering. এই অফেন্সগুলো খুব বেশি হচ্ছে যে গ্লোবাল কমার্স, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, যেগুলো ট্রেড অ্যান্ড কমার্স যেগুলো হচ্ছে, এখানে অনেকগুলো ক্রাইম হচ্ছে, এবং টেরোরিজম অফেন্সগুলো হচ্ছে, করাপশন হচ্ছে, মানি লন্ডারিং অফেন্সগুলো হচ্ছে। এবং এই অফেন্সগুলো আপনার একটা দেশে হয়েছে কিন্তু ওই ব্যক্তি হয়তো থাকে ইউকেতে, সুতরাং ওই দেশ আপনাকে এই দেশ থেকে ওই দেশে পাঠিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারে। সুতরাং যখন এক দেশ থেকে আরেক দেশে যেতে হয় স্বাভাবিকভাবেই অনেক সমস্যা তাদেরকে ফেস করতে হয়। তার হয়তো এখানে ব্যবসা আছে, তার ফ্যামিলি কমিটমেন্ট আছে, এবং এগুলো ত্যাগ করে, ঘর বাড়ি সব ত্যাগ করে ছেড়ে ওই দেশে যাওয়া, প্রসিডিংস ফেস করার জন্য এগুলো একটু স্ট্রেসফুল হয়ে দাঁড়ায় সবার জন্য। I will talk more on the extradition proceedings
Before that, I will pass to my colleague Barrister Lynn Townley. দর্শক ব্যারিস্টার লিন টাউনলি আপনারা দেখেছেন আগেও অনেক বছরের দীর্ঘ প্রায় 25 বছরের এক্সপেরিয়েন্সড ব্যারিস্টার। উনি ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের অ্যাডভোকেসি ম্যানেজার হিসেবে কাজ করেছিলেন বিগত জীবনে। উনি বিগত জীবনে সিনিয়র ক্রাউন প্রসিকিউটর হিসেবে কাজ করেছিলেন সিটি অফ লন্ডন সিপিএসে। উনি লন্ডন ইউনিভার্সিটিতে যারা ব্যারিস্টারি পড়াশোনা করে তাদেরকে পড়াশোনা করান। উনি টিচার, বার প্রফেশনাল ট্রেনিং কোর্সের। উনি আরেকটা পরিচয় হচ্ছে উনি ইউকেতে উইমেন ব্যারিস্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। I will pass to my colleague Barrister Lynn Townley. Lynn, about the bail is very important. Bail is the most important part, I would say, in the criminal proceedings, because every time clients arrested, taken to the prison, first thing they want to ask us, my bail. Yes, I think it's probably, I would say it is the most important thing, certainly in the early stages. There's really 2 or 3 things that a client always wants to know, and they're usually around liberty. The first question usually is, am I going to get bail, or what's going to happen in the interim while it takes a while to get through the criminal proceedings. What's the strength of the evidence against me? What are my chances of being convicted? And then thirdly, if I am convicted, am I going to get a prison sentence? How long is that going to be? But bail is something which is extremely important, because once someone comes under notice of the police at all, what I think a lot of people may not realise is that the police now have power to put a person on bail with conditions as well, and there are consequences for breach of that, but it is a restriction of someone's liberty, and that's even before they're actually charged and in the criminal justice system. So it's important for someone when they're first actually brought in by police for a conversation or whatever, even before they're charged with anything, to actually consult a lawyer, because there can be restrictions put on liberty even at that stage. And then once things move on, and once someone is charged, again, what again might not be realised by a lot of people, particularly people coming into the criminal justice system without any previous knowledge of it, is that really you need to be ready to discuss bail fully at the first appearance. So if you know that there's likely to be an objection, or if the offence is one where there might be an exclusion to the right to bail, because there is always a right to bail, but there are some exclusions and exceptions that apply depending on the seriousness of the offence or the type of offence that it is. So that's why it's important to get legal advice from a very early stage. If the prosecution are going to oppose bail, or going even to ask for bail with conditions, there are certain criteria that need to be met. And quite often, depending on the nature of the offence, quite often people, they can either be remanded into custody, and then there are rules that apply in relation to the length of time that someone can be remanded into custody before trial in this country, and those rules are very strictly applied. So legal advice needs to be taken about that. And then secondly, in relation to bail with conditions, the prosecution and the court can agree to release someone, but only subject to certain conditions. And if that's the case, the defence lawyer needs to be able to advise that actually it's an appropriate case for conditions. And the prosecutor and the court might want conditions added to bail for certain reasons. And they have to be justified under the statute, under the Bail Act. And examples, it's not restricted to it, but examples could be there could be a fear of the person committing further offences if they're released on bail. And if that is raised, it has to be justified, for example, if someone has got previous convictions.
But if someone's coming in without previous convictions, that ground is more difficult to satisfy. Another one might be interfering with witnesses or otherwise interfering with the course of justice. So that would only be relevant, obviously, where there are witnesses that would be, say, vulnerable to the defendant being able to influence them in some way. So generally that would be where witnesses are known or where they're family members of the defendant. It doesn't usually apply, it could do, but not usually, if it is professional witnesses such as police officers. And again, the court really should be looking at some kind of history or means of justifying a finding on this ground to add in conditions. And conditions can be things like not to contact certain people who are witnesses in the proceedings, or not to go to certain places. So for example, if the offence was committed in a particular area or in a particular place, a condition can be not to go there. But conditions have to be proportional to the actual offence and also the gravamen that the condition is attempting to prevent, which is usually interference with witnesses or obstructing the course of justice in some way. Yeah, we will get back to that one again. We have to go for a short break now. দর্শক, আমরা বেইলের উপরে কথা বলছিলাম, ব্যারিস্টার লিন টাউনলি, ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা বেইলের উপরে আবার কথা বলবো নেক্সট সেগমেন্টে। bail from the criminal court, like from the magistrates court and from the crown court. আমরা শর্ট ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমরা আবার ফিরে আসবো। আমি সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে সবাই আমাদের সাথেই থাকুন।